সফলতা শব্দটা শুনলেই কেমন জানি অনেক কিছু মাথায় চলে আসে তাই না? আচ্ছা, কি হবে যদি বলি এই সফলতা আসলে পরিস্থিতি বা ভাগ্যের থেকেও অনেক বড় কিছু? যদি বলি এটা আসলে পুরোটাই একটা মাইন্ড গেম? চলুন আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই জিনিসটাই একদম সহজ করে স্লাইডের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এই প্রশ্নটা মনে হয় আমাদের অনেকেরই মনের কথা, তাই না? যখন দেখি যে আমাদের আশেপাশের বন্ধুরা, আমাদের ব্যাচমেটরা জীবনে এগিয়ে যাচ্ছে, তখন নিজের ভেতরে কেমন জানি একটা হতাশা কাজ করে। মনে হয়, ইস, আমি তো পিছিয়ে পড়লাম। দেখুন, এই অনুভূতিটা হওয়া কিন্তু খুবই স্বাভাবিক, কিন্তু এই অনুভূতিতেই একদম আটকে পড়াটা, সেটা কিন্তু স্বাভাবিক না। আর ঠিক এই পয়েন্টেই শাহরুখ খানের ওই বিখ্যাত ডায়লগটা মনে রাখা দরকার, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। মানে সিনেমা তো এখনও শেষই হয়নি, জীবনের গল্পটা তো এই মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে না। হতে পারে এখন গল্পের একটা কঠিন অধ্যায় চলছে, কিন্তু এটাই তো আর শেষ কথা না, তাই না? আচ্ছা চলুন তাহলে এই হতাশার একদম গোড়ায় যাওয়া যাক। কেন এই অনুভূতিটা আমাদের এত বেশি আঁকড়ে ধরে? এর আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যেই। একই পরিস্থিতিতে দুজন মানুষের ভাবনা যে কতটা আলাদা হতে পারে তার একটা দারুণ উদাহরণ এটা। দেখুন, একজন ভাবছে, উফ, জীবনটা কি কঠিন, এই ভিড়ের মধ্যে পাবলিক বাসে যেতে হচ্ছে। আর ঠিক পাশে আরেকজন ভাবছে, আলহামদুলিল্লাহ, যাওয়ার জন্য একটা ব্যবস্থা তো অন্তত আছে। পরিস্থিতি কিন্তু একদম এক, কিন্তু দুজনের অ্যাটিটিউডের কারণে অভিজ্ঞতাটা হয়ে গেল আকাশ পাতাল। আমাদের জীবনের বেশিরভাগ কষ্টই আসলে আমাদের এই দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। এর পেছনে আরেকটা বড় কারণ হলো আমাদের সমাজ। আমরা সবসময় কাদের গল্প শুনি? যারা এক শটেই সফল হয়ে গেছে তাদের গল্প। কিন্তু এর পেছনের যে শখানেক ব্যর্থতার গল্প আছে সেগুলো কেউ বলে না। আর এর ফলে কি হয়? আমাদের মাথায় একদম গেঁথে যায় যে ব্যর্থ হওয়া মানেই জীবন শেষ। আর এই ভয়ঙ্কর চাপেই আমরা নতুন কিছু চেষ্টা করতে ভয় পাই। তো এখন চলুন পুরো ধারণাটাকেই একটু নতুন করে ভাবি এবং বোঝার চেষ্টা করি কেন সফলতা আসলে একটা মাইন্ড গেম। ব্যাপারটা খুব সহজ, সবাই কিন্তু যার যার নিজের টাইম জোনে চলে। যেমন ধরুন, বিল ক্লিন্টন ৪৪ বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছিলেন, আবার ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন তারা হয়েছেন ৭০ বছরের পর। প্রত্যেকে কিন্তু নিজের সময়ে সফল। হতে পারে আপনার কোনো বন্ধু আজ অনেক সফল, কিন্তু এর মানে এই না যে আপনার সময় আসবে না। কে জানে, হয়তো আপনার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে। তাই অন্যের ঘড়ির দিকে তাকিয়ে দৌড়ানোর কিন্তু কোনো মানেই হয় না। ইমাম গাজ্জালির এই কথাটা এখানে একদম মিলে যায়। যা আপনার জন্য নির্ধারিত তা যদি ৭ পাহাড়ের নিচেও থাকে তারও আপনার কাছে পৌঁছাবে, আর যা আপনার জন্য নয় তা মুখের সামনে থাকলেও চলে যাবে। এই বিশ্বাসটা মনে রাখতে পারলে অন্যের সাফল্যে হতাশ না হয়ে নিজের পথে স্থির থাকাটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, তো তত্ত্বকথা তো অনেক হলো, চলুন এবার কিছু বাস্তবসম্মত পদক্ষেপে যাওয়া যাক। হতাশ হয়ে বসে না থেকে কিভাবে নিজের ভ্যালু বা মূল্য তৈরি করা যায়। এই সংখ্যাটা একটু দেখুন, 50%, 50%। কি এমন একটা স্কিল বা দক্ষতা থাকতে পারে যেটা দিয়ে যে কোনো মানুষ তার নিজের মূল্য প্রায় 50% বাড়িয়ে ফেলতে পারে? একটু ভাবুন তো। উত্তরটা দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ইনভেস্টর ওয়ারেন বাফেট, আর সেটা হলো কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা। তিনি বলেছেন, শুধুমাত্র এই একটা স্কিল দিয়েই আপনি আপনার ভ্যালু 50% বাড়িয়ে ফেলতে পারেন। ভাবুন একবার, আপনি আপনার আইডিয়া, আপনার কাজ, আপনার নিজেকে কতটা ভালোভাবে মানুষের সামনে তুলে ধরতে পারছেন তার ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমাদের দেশে একটা খুব কমন ভুল ধারণা আছে যে সবাই শুধু ডেস্ক জব চায়, কিন্তু আসল বাস্তবতাটা কি জানেন? বাংলাদেশের প্রায় ৯৯% চাকরি কোনো না কোনোভাবে সেলসের সাথে জড়িত। আপনি একজন ইঞ্জিনিয়ার হন বা ডাক্তার, আপনাকে কিন্তু আপনার সার্ভিস বা আইডিয়াটা ঠিকই সেল করতে হচ্ছে। তাই এই স্কিলটা থেকে পালিয়ে যাওয়ার আসলে কোনো সুযোগই নেই। তাহলে এখন প্রশ্ন হলো, শুরুটা কিভাবে করা যায়? এখানে একটা সহজ প্ল্যান দেয়া হলো। প্রথমত, কোটি টাকার স্বপ্ন দেখে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার দরকার নেই, ছোট থেকে শুরু করুন। দ্বিতীয়ত, নিজেকে প্রশ্ন করুন, আপনার এখন কি দক্ষতা আছে যা দিয়ে বাজারে সামান্য হলেও কোনো ভ্যালু তৈরি করা যায়। তৃতীয়ত, নিজেকে ন্যায্যভাবে মূল্যায়ন করুন। আর সবশেষে, যে কোনো একটা কাজ শুরু করে দিন। মূল উদ্দেশ্য হল শেখা এবং নিজের পায়ে দাঁড়ানো, বাস। এবার আসা যাক এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশে, ব্যর্থতার সাথে আমাদের সম্পর্কটা বদলে ফেলা। অক্ষয় কুমারের গল্পটা এখানে একটা দারুণ উদাহরণ হতে পারে। ভাবুন, তিনি যখন সুপারস্টার তখন হঠাৎ করে তার টানা ১৪টা মুভি ফ্লপ করল, তার ক্যারিয়ার প্রায় শেষ। তখন তিনি কি ভাবলেন? তিনি ভাবলেন, আরে আমি তো মুম্বাইতে একজন শেফ হিসাবে এসেছিলাম, আমার তো কিছুই ছিল না, আমি তো আবার শূন্য থেকে শুরু করতে পারবো। আর এই মানসিকতার পরিবর্তনটা, এই মাইন্ডসেটটাই তাকে আবার শীর্ষে ফিরিয়ে এনেছিল। ব্যর্থতা মানে কিন্তু শেষ নয়, এটা জাস্ট একটা টার্নিং পয়েন্ট।
আর শুধু অক্ষয় কুমারই নন, এমন উদাহরণ আরও আছে। অমিতাভ বচ্চনও একবার দেউলিয়া হয়ে শূন্যে নেমে গিয়েছিলেন। কর্নেল স্যান্ডার্স তো তার জীবনের প্রায় শেষ ভাগে এসে কেএফসি প্রতিষ্ঠা করেছেন। তার মানে সফল মানুষদের জীবনেও ভয়াবহ ব্যর্থতা আসে, কিন্তু তারা হাল ছেড়ে দেন না। কিন্তু দুঃখের বিষয় হল আমাদের শিক্ষা ব্যবস্থা প্রায়ই এই ঘুরে দাঁড়ানোর শিক্ষাটা আমাদের দেয় না। যেমনটা এই স্লাইডে দেখা যাচ্ছে, অনেক শিক্ষকের মূল ফোকাস থাকে নিজের পিএইচডি বা পাবলিকেশনের দিকে, ছাত্রছাত্রীদেরকে জীবনের কঠিন বাস্তবতার জন্য প্রস্তুত করার দিকে ততটা নয়। ফলে শিক্ষার্থীরা যখন বাস্তব জীবনে কোনো ব্যর্থতার মুখে পড়ে তখন তারা সহজেই ভেঙে পড়ে। তো সবশেষে পুরো আলোচনাটাকে দুটো মূল স্তম্ভের উপর দাঁড় করানো যাক, আর সে দুটো জিনিস হলো ধৈর্য এবং বিশ্বাস। কঠিন সময়ের জন্য কুরআনে কিন্তু একটা গভীর পথের কথা বলা হয়েছে। আগে ধৈর্য, তারপর দোয়া। কেন? কারণ একটা অস্থির মন, একটা চঞ্চল মন নিয়ে করা প্রার্থনা কিন্তু গভীরে পৌঁছায় না। তাই কঠিন সময়ে সবার আগে মনকে শান্ত করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং তারপর স্থির মনে বিশ্বাসের সাথে প্রার্থনা করতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মানসিকতার পরিবর্তন দরকার, সেটা হলো দোষারোপ করা বন্ধ করা। মার্কেট খারাপ, সিস্টেম ভালো না, এসব না ভেবে দায়িত্বটা নিজের কাঁধে নিতে হবে। ভাবতে হবে, আচ্ছা, এই পরিস্থিতিতে আমি নিজেকে কিভাবে বদলাতে পারি। ব্যর্থতার দায়ভার নেওয়ার মানেই হল নিজের জীবনের নিয়ন্ত্রণটা নিজের হাতে ফিরিয়ে আনা। নিজেকে এই প্রশ্নটা একবার করে দেখুন তো, আমরা কি বর্তমানে বশ করছি নাকি অতীতের কারাগারে বন্দী হয়ে আছি? আমরা অনেকেই কিন্তু অতীতের ব্যর্থতা বা এমনকি অতীতের সফলতা নিয়েই এত বেশি মগ্ন থাকি যে বর্তমান সময়টাকে উপভোগ করতেই ভুলে যাই। অথচ জীবন তো বর্তমানে, তাই না? আর সবশেষে ব্যর্থতা বা ফেল শব্দটাকে চলুন এপিজে আব্দুল কালামের চোখ দিয়ে দেখি। তিনি বলতেন, ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রথম ধাপ। এটা কোনো শেষ নয়, বরং একটা নতুন শুরু। তাহলে এখন প্রশ্ন হলো, ব্যর্থতাকে কি শেষ হিসেবে দেখা হবে নাকি শেখার প্রথম ধাপ হিসেবে?